প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা যারা 9-এ পড়ছো, যারা 10-এ পড়ছো, মানে তাদের জন্য হচ্ছে ফিজিক্সের আলোচনা নিয়ে আসলাম। আজকে আমরা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করার চেষ্টা করব, শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে অধ্যায় 4, কাজ, ক্ষমতা ও শক্তি। সো এই অধ্যায়টা বেশি বড় একটা অধ্যায় না, ছোট্ট একটা অধ্যায়, কিন্তু এই বেসিকগুলো আমাদের অনেক কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো যারা পরীক্ষা দিচ্ছ, সামনে পরীক্ষা দিবে, তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আর যারা 9-এ আসছো তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কারণ 9-এর স্টুডেন্টদের অনেকেরই স্কুলে আবার এটা বার্ষিক পরীক্ষা থাকবে। আবার অনেক স্কুলে এটা হয়ে গেছে পরীক্ষা, হয়তো বার্ষিক পরীক্ষা নাও থাকবে, কিন্তু সামনে তো তোমাদের এটা থাকবে। তো সবার জন্যই এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কাজ, ক্ষমতা, শক্তি সম্পর্কে জানব। প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে কাজ। তো কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায়, কাজ হচ্ছে যে যদি তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করো আর যদি বস্তুটা বলের দিকে সরণ ঘটে অথবা বলের বিপরীত দিকে সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলটাকে আমরা বলি হচ্ছে কাজ। তাহলে কাজ হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ ঘটে, তাহলে সরণ আর বলের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয় সহজ অর্থে। এখন তাহলে কাজের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয়, তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। এখন এই যে সরণটা, এটা বলের দিকেও হইতে পারে, বলের বিপরীত দিকেও হইতে পারে। তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ হয়, তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। সুতরাং কাজ, যেটা কিনা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে সুন্দর করে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। তাহলে বলের একক কি? কাজের একক। কাজের একক হচ্ছে জুল। এটা এসআই একক, এসআই একক মানে আন্তর্জাতিক পদ্ধতিতে একক। কাজের একক কিন্তু আমরা আরেকটাও লিখতে পারি, নিউটন মিটার। কারণ এখানে দেখো, এটা আমরা এভাবেও লিখতে পারি, এইটা হচ্ছে নিউটন আর এটা সরণ একক কি? মিটার। নিউটন মিটার হইতে পারে। এই সূত্র থেকেও আমরা লিখতে পারি কাজের আরেকটা একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজের একক এইটাও হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে আসলো? কারণ ভরের একক কেজি, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এস মানে সরণ, সরণ একক কি? মিটার। তাহলে গুণ করলে কি হয়ে যাবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজের একক তিনটা, এমসিকিউতে এভাবে আসতে পারে। কিন্তু কাজের একক আমরা ব্যবহার করব জুল। কি ব্যবহার করব? জুল। কিন্তু এমসিকিউতে আসবে নিচের কোনটি কাজের একক, তখন তোমার তিনটাই জানা থাকা লাগবে। এখন তাহলে কাজ ব্যাপারটা আমরা জানলাম, এবং কাজ একটি স্কেলার রাশি। কাজ একটি স্কেলার রাশি। এখন ধরো একটা বস্তু একটা তলের উপর আছে, এই বস্তুটাকে তুমি হচ্ছে এরকম বলের সোজা, অর্থাৎ বস্তুটা যে বড় তল বরাবর আছে, তলের সমান্তরাল আমরা যদি টানি, তখন আমরা এই ফর্মুলা দিয়ে কৃতকাজ বের করতে পারবো, ডাব্লিউ ইকুয়াল এফ এস। কিন্তু বস্তুটাকে যদি আমরা ওই তলের সাথে কোনো একটা নির্দিষ্ট কোণে টানি, একটা থিটা কোণে টানি, তখন কৃতকাজকে কেমনে বের করবো? কারণ যখন 0 ডিগ্রি কোণে টানবা, অর্থাৎ সমান্তরালে টানবা, তখন কৃতকাজ একরকম হবে। 30 ডিগ্রি কোণে টানলে বা ধাক্কা দিলে, 60 ডিগ্রি কোণে ধাক্কা দিলে, তখন কাজের ওই বস্তুর কাজ কেমনে বের করবো? এই জন্য তোমাকে কাজের আরেকটা সংজ্ঞা শিখতে হবে। অর্থাৎ আসলে ওইটাই হচ্ছে কাজের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা।
কাজের দ্বিতীয় সংজ্ঞাটা আসলে ওইভাবেই আমরা শিখলে ভালো। সংজ্ঞাটা হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। দেখো, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, এইটার এই সংজ্ঞা অনুসারে সূত্রটা হবে এরকম: ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখানে এই যে এস কস থিটা, এইটা হচ্ছে সরণের উপাংশ। তো উপাংশ ব্যাপারটা আসলে তোমরা একটু এভাবে জেনে নিতে পারো। ধরো একটা নদীতে নৌকা চলতেছে 10 মিটার/সেকেন্ড বেগে, স্রোতের বেগ আছে হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এখন নৌকা যদি স্রোতের দিকে চলে তখন তার বেগটা হয়ে যাবে কত? 15 মিটার/সেকেন্ড, কারণ নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে। তাহলে এই যে নতুন একটা বল পাইলা, সেই বেগটা সেটাকে আমরা বলি লব্ধি বেগ। কারণ যেই দুটা বেগের সমন্বয়ে পাইছো, ওই দুইটা বেগকে আমরা বলি হচ্ছে উপাংশ বেগ। কি বেগ? উপাংশ বেগ। অর্থাৎ তুমি আরেকভাবে উপাংশ ব্যাপারটা শিখতে পারো। একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকো, এই সমকোণী ত্রিভুজের আমরা দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর চিন্তা করি, তৃতীয় বাহুটা হবে তার অতিভুজের সমান। আরো সহজ করে বললে, আমরা সাধারণত লম্ব আর হচ্ছে তোমার ভূমি ব্যবহার করে অতিভুজ বের করি না? তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে অতিভুজটা হচ্ছে লব্ধি, আর এ বি আর বিসি হচ্ছে ওই লব্ধিটার উপাংশ। অর্থাৎ যেই দুইটা ভেক্টর রাশি ব্যবহার করে নতুন একটা ভেক্টর রাশি পাই, তাহলে ওই যেগুলো ব্যবহার করে পাচ্ছি এগুলোকে বলা হয় উপাংশ। কি বলা হয়? উপাংশ। হ্যাঁ, একাধিক ভেক্টর রাশি মিলে অনেক সময় একটা ভেক্টর রাশি পাওয়া যায়, 10টা ভেক্টর রাশি মিলেও নতুন একটা ভেক্টর পাওয়া যায়। নতুন যে ভেক্টর রাশি পাওয়া যায় সেটাকে বলা হয় লব্ধি, আর যে ভেক্টর রাশিগুলো ব্যবহার করে নতুন ভেক্টর রাশি পায় সেগুলোকে বলা হয় হচ্ছে উপাংশ। তো যাই হোক, এই ব্যাপারটা পরে ইন্টারমিডিয়েট উঠলে আরো ভালো করে জানবে। এই কস থিটা কেন হলো, কখনো সাইন থিটা আসবে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশির দুইটা উপাংশ থাকে। একটা লম্বা বড় উপাংশ, একটা হচ্ছে মানে তোমার এক্স অক্ষের উপাংশ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ। তো বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে ডাব্লিউ কে এফ এস কস থিটা, তাহলে এইটা দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। ধরো এই সূত্রটা কিভাবে আসছে, এখান থেকে কিন্তু আসছে। অর্থাৎ তোমার হচ্ছে আমরা যদি ব্যাপারটা এখানে ব্যাখ্যা করি যে তোমার ডাব্লিউ ইকুয়াল এফ এস কস 0 ডিগ্রি, অর্থাৎ থিতার মান 0 ডিগ্রি, মানে হচ্ছে বস্তুটা যেদিকে মানে বলও কি একই দিকে। অর্থাৎ একটু আগে যে আমি এক্সাম্পল দিছিলাম, একটা তলের উপর যদি একটা বস্তু থাকে, ওই বস্তুটার যেই তল আছে ওই তলের সমান্তরালে বস্তুটাকে যদি আমরা ধাক্কা দেই, তখন কোনটা 0 ডিগ্রি হবে? সেই ক্ষেত্রে দেখো কস 0 ডিগ্রি মান 1, তাহলে কি এসে পড়ে? 0 ডিগ্রি 1 হলে ডাব্লিউ ইকুয়াল এফ এস এসে পড়ে। অর্থাৎ তোমাদের বইয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোনো বস্তুকে টেনে বা ধাক্কা দেওয়া হবে না, ওই রকম কোনো অঙ্ক আসবে না। সেই জন্য সহজ করার অর্থে কাজের ফর্মুলাটা ইউজ করছে ডাব্লিউ ইকুয়াল কি এফ এস। তো কাজের মানে অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ওইখান থেকে আমরা চাইলে ডাব্লিউ ইকুয়াল এফ এসও বানিয়ে নিতে পারি। তো আশা করি তোমরা কাজ সম্পর্কে জানতে পারছো। তাহলে কাজ হচ্ছে, তুমি যদি সুন্দর করে সংজ্ঞা দিতে চাও, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন স্যার আমি এই সংজ্ঞা দিব, তুমি এই সংজ্ঞা দিলেও কোনো সমস্যা নাই। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ হয়, তাহলে বল ও সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। তো আশা করি কাজ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা সুন্দর একটা সংজ্ঞা শিখব। সংজ্ঞাটা হচ্ছে এক জুল কাকে বলে। আমরা জানি কাজের একক হচ্ছে কি জুল। এখানে আমরা আরেকটা জিনিস জেনে নিই, কাজের মাত্রা। কাজের মাত্রা হচ্ছে ডাব্লিউ এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কাজের মাত্রা। এটা কি কাজের মাত্রা। এখন এক জুল কাকে বলে অনেক সময় সংজ্ঞা আসবে। এক জুল কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি
বস্তুর 1 মিটার সরণ হয় তাহলে যে কাজ সম্পন্ন হয় তাকে 1 জুল বলে। 1 জুল বলে। তাহলে কোনো বস্তুর পর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর 1 মিটার সরণ হয় তাহলে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় 1 জুল। তাকে কি বলে? 1 জুল বলে। তাহলে এই সংজ্ঞাটা অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে আমরা কাজ সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাই শক্তি সম্পর্কে। শক্তি কি? শক্তি হচ্ছে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্য। কাজ আর শক্তি প্রায় পরস্পরের একই জিনিস। হ্যাঁ, শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাহলে কোনো বস্তুর কাজ করে, তার অর্থ কাজ করলেই, কাজ করতে পারা মানেই তোমার শক্তি আছে, কাজ করতে পারছো না তারপর তোমার কি নাই? শক্তি নাই। তাহলে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন শক্তি নানা রকম হয়, যে শক্তির নানা রূপ আছে। শক্তির নানা রূপ আছে। আমরা ছোটকালে পড়ে আসছিলাম শক্তির 9টি রূপ, কিন্তু এখন আর এটা বলা হয় না, আরো রূপ আছে, তাই বলা হয় শক্তি নানা রূপ আছে। তবে শক্তির নানা রূপ আছে, যেমন ধর আমরা লিখতে পারি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। আর অনেক ধরনের শক্তি আছে। তবে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। একটু তুলে নাও, আমি এসে যান্ত্রিক শক্তি আলোচনা করছি। এখন যান্ত্রিক শক্তি কাকে বলে এইটা আমরা ডিটেলস জানবো। যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি এইটাকে আমরা মোট শক্তিও বলি যদি অপচয় শক্তি না থাকে। অনেক ক্ষেত্রে আমরা এটাকে কি বলি? মোট শক্তিও বলি, যদি দুটো এক জিনিস না। তো যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি, কোনো বস্তুর বিভব শক্তি ও গতি শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে কোনো বস্তুর বিভব শক্তি ও গতি শক্তির সমষ্টিকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলে। তাহলে বস্তুর বিভব শক্তি, বস্তুর কথা লিখে দিই যে বস্তুর বিভব শক্তি ও গতি শক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি সমান সমান কি দাঁড়াইলো? বিভব শক্তি প্লাস গতি শক্তি। এখন দেখো আমরা গতি শক্তি সম্পর্কে জানবো। গতি শক্তি ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এটা সংক্ষিপ্ত রূপ ইকে হওয়ার কথা, কিন্তু তোমাদের বই এটা প্রকাশ করছে টি দ্বারা, কিন্তু আমি ব্যবহার করবো ইকে দ্বারা, কারণ আমি ইকে দিয়ে শিখে এসেছি। আবার ইন্টারমিডিয়েট এটা ইকে শেখানো হয়, আবার এটা আমার মতে কাইনেটিক এনার্জির সাথে ইকে শব্দটা যায়।
তাহলে গতিশক্তি তোমাদের বইয়ে পড়াশোনা করছে কি দ্বারা তুমি টি দিয়েও শিখতে পারো, ইকে দিয়েও শিখতে পারো, তবে ইকে দিয়ে শিখতে পারলেই ভালো, ইন্টারমিডিয়েটের সাথে তুমি মিল পাবা। ইন্টারমিডিয়েট কখনো টি দিয়ে প্রকাশ করবে না। তাহলে গতিশক্তি ইকে বা হচ্ছে টি। গতিশক্তি হচ্ছে কোনো বস্তুর গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় গতিশক্তি। ধরো তুমি হচ্ছে একটা ইটের টুকরা নিয়ে একটা আম ঝুলে আছে, আমটার সাথে লাগাইয়া বললাম আম পড়ে যাও, আমটা কি পড়ে যাবে? পড়ে যাবে না। কিন্তু ওই ইটের টুকরাটা যে দূর থেকে তুমি ছুঁড়ে মারো আর যদি আমের গায়ে লেগে যায় তাহলে কিন্তু আমটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কেন হইলো এটা? ওই একই ইটের টুকরায় তো প্রথমবার লাগাইছি ইটের গায়ে, মানে আমের গায়ে পড়লো না, কিন্তু পরে ওই ইটের টুকরাটা দূর থেকে আসলে পড়লো কেন? কারণ দূর থেকে আসলে একটা গতিশক্তি নিয়ে আসে, গতির জন্য একটা শক্তি হয়, এইটাকে বলা হয় গতিশক্তি। তাহলে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি শক্তি বলে। তাহলে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। এই গতিশক্তি বের করার সূত্র, গতিশক্তি বের করার সূত্র ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। ইকে সমান সমান কি? হাফ এম বি স্কোয়ার। তো এই সূত্রটা কিভাবে আসছে আমরা চাইলে এটাও ব্যাখ্যা করতেই পারি যে গতিশক্তি সূত্রটা কিভাবে তৈরি করা হইল। হ্যাঁ, তো তাহলে কোনো বস্তু গতির জন্য কাজ করে যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি হচ্ছে কি? গতিশক্তি। এই গতিশক্তি এইটা হচ্ছে এম দ্বারা এখানে ভর বোঝায়, বি দ্বারা এখানে বেগ বোঝায়, ইকে দ্বারা গতিশক্তি বোঝায়। তোমার বই অনুসারে এটা তুমি টি দ্বারাও শিখতে পারো। ইকে সমান সমান হাফ এম কি বি স্কয়ার। তো আশা করি গতিশক্তি বুঝতে পেরেছো। এবার আমরা কয়েকটা সূত্রের প্রতিপাদনে যাই, অর্থাৎ সূত্রগুলো কিভাবে আসলো সেটা একটু শিখি। প্রথমে আমরা একটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব, সেটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে। যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। এটা প্রায় বিভিন্ন স্কুলে পরীক্ষায় আসে। তো আমরা জানি গতিশক্তি সূত্র, যে আমরা জানি ইকে সমান সমান হচ্ছে কি হাফ এম বি স্কয়ার। ইকে সমান সমান কি? হাফ এম বি স্কয়ার। তাহলে এখানে তোমার আমি এইভাবে লিখতে পারি এম বি স্কয়ার বাই হচ্ছে 2 লিখতে পারি, এম বি স্কয়ার বাই 2। এখন লব ও হরকে আমি হচ্ছে এম দ্বারা গুণ করবো, তাহলে কি হবে? এম স্কয়ার বি স্কয়ার বাই 2m। তাহলে লব ও হরকে এম দ্বারা গুণ করে। এখন এইটাকে আমি লিখতে পারি না এম বি তার উপর স্কয়ার বাই 2m সমান সমান লিখতে পারি কি পি স্কয়ার বাই 2m, যেহেতু পি সমান সমান এম বি। কারণ আমরা তৃতীয় দেশে শিখেছি ভরবেগ হচ্ছে এম বি। তাহলে দেখো এইটাই হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। ইকে সমান সমান পি স্কয়ার বাই 2m। অনেক সময় এটা তোমাকে বলবে যে দেখাও যে গতিশক্তি হচ্ছে পি স্কয়ার বাই 2m। তুলে নাও। এখন আমরা আরো একটা জিনিস শিখবো। কাজের ব্যাপারটাতে আমি একটা জিনিস ভুলে গেছিলাম। কাজ দুই প্রকার হয়, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা কি
ঋণাত্মক কাজ। তো এটা একটু পরে শিখতেছি, আমি গতিশক্তির ব্যাপারগুলো নিয়ে আলোচনা একটু শেষ করে নিই। এখন আসো গতিশক্তি সূত্রের প্রমাণ, যে কে ইকুয়াল হচ্ছে হাফ এম বি স্কোয়ার এর প্রমাণ। আমরা একটা মনে করি এম ভরের বস্তুর, এম ভরের স্থির বস্তুর উপর এফ নিউটন, এফ বল প্রয়োগে বস্তুটির এস একক সরণ ঘটে, বস্তুটির এস সরণ ঘটে এবং এর বেগ হয় বি। তাহলে এই বস্তুটিকে যদি স্মরণ করাইতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে। ফলে বস্তুটির স্মরণ ঘটাতে কৃত কাজই হবে এর গতি শক্তি। তাহলে এফ বল প্রয়োগ করে বস্তুটি আমরা চাইলে একক নিতে পারি যে এম কেজি ভরের এফ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির এস মিটার স্মরণ ঘটে এবং এর বেগ হয় বি মিটার পার সেকেন্ড। ফলে বস্তুটি স্মরণ ঘটাতে আমার যদি স্মরণ ঘটাতে চাই আমার কাজ করতে হবে, আর কাজ করলেই তো তার কি হবে, গতিশক্তি অর্জন হবে, গতিশীল হবে। তাহলে এই কৃতকাজ হবে বস্তুর গতিশক্তি। এখন কৃতকাজ আমরা জানি, কৃতকাজ ডাব্লিউ সমান সমান কি এফ এস, এটাকে ভেঙে লিখতে পারি কি এম এস। আবার গতির সমীকরণ থেকে আমরা পাই, গতির সমীকরণ হতে পাই বি স্কোয়ার ইকুয়াল কি ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমরা যদি বলছিলাম স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, তাহলে এটা শূন্য হয়ে যাবে, তাহলে এটা 2s হয়ে যাবে। যেহেতু ইউ সমান সমান শূন্য, তাহলে এ এস সমান সমান কি হবে বি স্কোয়ার বাই 2। এইটাকে ধরো তুমি সমীকরণ নাম্বার 1, এটাকে সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে। তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এম বি স্কোয়ার বাই 2। তাহলে এম বি স্কোয়ার বাই 2, যেহেতু গতিশীল বস্তুকে যেহেতু বস্তুকে গতিশীল করতে কৃত কাজ ই এর গতিশক্তি, যেহেতু বস্তুকে গতিশীল করতে কৃতকাজী এর গতিশক্তি, সুতরাং ই কে সমান সমান এম বি স্কোয়ার বাই 2 বা হাফ এম বি স্কোয়ার। কারণ বস্তুটাকে গতিশীল করতে যে কাজ সেটাই গতিশক্তি। কারণ কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই আমরা গতিশক্তি বলি। তো শক্তির একক কিন্তু জুল, শক্তির একক কি জুল। গতিশক্তি হোক আর বিভব শক্তি হোক, শক্তির একক জুল। তাহলে এইটাই হচ্ছে ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ারের প্রমাণ। তাহলে এম কেজি ভরের স্থির বস্তুর উপর এফ নিউটন বল প্রয়োগ করলে বস্তুর এফ নিউটন স্মরণ ঘটে, এবং এর বেগ হয় এত। ফলে বস্তুর স্মরণ ঘটাতে কৃতকাজ হবে তার গতিশক্তি। তাহলে কৃতকাজ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, ওইখানে আমরা ভেঙে লিখছি ডাব্লিউ ইকুয়াল এম এস। আর গতি সমীকরণ হতে যে বস্তুটা গতিশীল হয়েছে, তাহলে এটা গতিশীল গতির সমীকরণ এখানে প্রযোজ্য হবে। তো গতির সমীকরণ হতে আমরা পাই বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এ এস ইকুয়াল হচ্ছে কি বি স্কোয়ার বাই 2। 1 ও 2 নং হতে বসে দিয়েছি, ডাব্লিউ পরিবর্তে আমরা কে বসেছি, কারণ যেহেতু বস্তুকে গতিশীল করতে কৃতকাজই হবে তার গতিশক্তি। তাহলে গতিশক্তি আর কৃতকাজ একই জিনিস, কারণ গতিশক্তি অর্জন করতে গেলে তোমাকে কাজ করতে হবে। তাহলে কাজের জায়গায় গতিশক্তি বসে গেছে, তাহলে কে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এবার আসো আরেকটা চমৎকার সূত্র শিখি আমরা। ওই সূত্রটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। যদিও তোমাদের বইয়ে এটাকে কাজ শক্তি উপপাদ্য নামকরণ করা হয় নাই, কিন্তু আসলে এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, যেটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরাম।
এখন যে আমি এটাকে হেডলাইন হিসেবেই তোমাদের শিখাই, যে ইন্টারমিডিয়েটে তোমরা এটা শিখতে পারো, কাজ, শক্তি, উপপাদ্য। এই যে কাজ শক্তি উপপাদ্যটা, এই সূত্রটা হচ্ছে এরকম: ডাব্লিউ সমান সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই সূত্রের প্রতিপাদনটা আমরা শিখি। আমরা গতির সমীকরণ থেকে আমরা জানি, গতির সমীকরণ হতে আমরা পাই বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এইটার উভয় পক্ষকে যদি আমরা হাফ এম দ্বারা গুণ করে দিই, হাফ এম বি স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার হাফ এম 2as, হাফ এম দ্বারা গুণ করে, হাফ এম দ্বারা গুণ করে, তাহলে এখানে দেখো তুমি হাফ এম বি স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার, এখানে 2 কাটা যায়, সরি এম থাকে, 2 যদি কাটা যায় তাহলে এখানে থাকে MAS। কিন্তু আমরা কিন্তু জানি MAS মানে হচ্ছে কৃত কাজ। তাহলে তোমাদের বই সূত্রটা এইভাবে দেখাইছে যে বস্তুর হচ্ছে কি বলে হচ্ছে শেষ গতিশক্তি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর গতিশক্তি বস্তুর আদি গতিশক্তি এবং কৃত কাজের সমান। বস্তুর শেষ গতিশক্তি হচ্ছে বস্তুর আদি গতিশক্তি এবং কি কৃত কাজের সমান। এই সূত্রটা আসলে অ্যাকচুয়ালি আমরা সবাই শিখি এইভাবে, হাফ এম বি স্কোয়ার, এটা পক্ষান্তর করে কি হয়ে যাবে, হাফ এম ইউ স্কোয়ার। এই জিনিসটা কি বলা হয়, কাজ শক্তি উপপাদ্য, অর্থাৎ বস্তু দ্বারা কৃত কাজ। এটাকে বাংলা কথা এরকম আমরা শিখি সবসময়, বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এটা দিয়ে কিন্তু মজা অঙ্ক করে নেওয়া যায়। তাহলে বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখন আমরা গতিশক্তির ব্যাপারগুলো সম্পর্কে জানলাম। আমি বলি একটা জিনিস পড়াইতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কাজ দুই প্রকার, এক হচ্ছে ধনাত্মক কাজ আর হচ্ছে কি ঋণাত্মক কাজ। এই জিনিসটা আমরা একটু জেনি, তারপর আমরা বিভব শক্তি সম্পর্কে জেনে যাই, তারপর আমরা চেষ্টা করব বিভব শক্তি এবং গতিশক্তির অঙ্কগুলো করার জন্য। এই সূত্রটা দিয়েও আমরা একটা অঙ্ক শেখাবো তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে কাজ দুই প্রকার, এক ধনাত্মক কাজ, দুই ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কখন হবে, যদি বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ ঘটে। যদি বল প্রয়োগের ফলে বস্তুর বলের দিকে সরণ হয়, তাহলে ওই কাজকে ধনাত্মক কাজ বলে, ধনাত্মক কাজ বলে। তুমি যদি কোনো একটা বস্তুকে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির ভিতরে কোনো কোণে ধাক্কা দাও, তাহলে ওই কাজটা হবে হচ্ছে ধনাত্মক কাজ। আবার বলি, কোনো একটা বস্তুকে 0 ডিগ্রি কোণ থেকে শুরু করে 90 ডিগ্রি কোণের ভিতরে যদি বল প্রয়োগ করো, তাহলে ওই কাজটা হবে ধনাত্মক কাজ। কি কাজ? ধনাত্মক কাজ। যেমন ধরো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক কাজ। অভিকর্ষ বল, কারণ একটা বস্তু উপর থেকে যখন নিচের দিকে নামে, বলটা নিচের দিকে কাজ করতেছে, বস্তুর নিচের দিকে আসছে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সরি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ একই দিকে যখন আসে তখন এই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। তাহলে এই যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? ধনাত্মক কাজ। যে অভিকর্ষ বল দ্বারা
কৃতকাজ। উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। অথবা উদাহরণটা আমরা কি বলতে পারি, মানে একটা বস্তু যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে, তুমি বস্তুকে তুমি উত্তর থেকে দক্ষিণে ধাক্কা দিচ্ছ, মানে বস্তুটাকে দক্ষিণ থেকে ধাক্কা দিচ্ছ, দক্ষিণ দিকে দক্ষিণ থেকে উত্তরমুখী করে ধাক্কা দিচ্ছ এবং বস্তুটা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তাহলে এই কাজটা হবে ধনাত্মক কাজ। কি কাজ? ধনাত্মক কাজ। এখন যদি বল প্রয়োগের ফলে বস্তুর সরণ বলের বিপরীত হয়, তাহলে ওই কাজকে ঋণাত্মক কাজ বলে। ঋণাত্মক কাজ বলে। যেমন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে কাজ করে, কিন্তু তুমি বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে এই কাজটা হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু বল কাজ করতেছে নিচের দিকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 180°। তখন তুমি দেখবা যে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস 180° দিলে এটা মাইনাস এফ এস আসবে, অর্থাৎ এটা ঋণাত্মক কাজ। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কি? ঋণাত্মক কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক কাজ। অথবা ধরো একটা বস্তু যে এই দিকে চলে আসতেছে, তুমি কি করলে? তাকে ধাক্কা দিলে ওই দিকে, কিন্তু তাকে ধাক্কা দিয়েও রাখতে বলে না, তোমাকে সহকারে এসে এইদিকে চলে আসলো, তাহলে এটা হবে ঋণাত্মক কাজ। ধরো একটা প্রাইভেট কার আসতেছে, তুমি তাকে ধাক্কা দিয়ে চেষ্টা করলে থামাইতে, কিন্তু তুমি তো প্রাইভেট কারকে থামাইতে পারবে না, তোমাকে সহকারে উল্টা দিকে চলে গেল। তো তোমার তখন যে কাজ হচ্ছে, তুমি যে কাজ করলা, ধাক্কা দিলা, তোমার স্মরণ হয়েছে, কিন্তু তুমি ধাক্কা দিয়েছো ওইদিকে, তোমাকে টেনে নিয়ে আসতেছে ওইদিকে, তোমার স্মরণটা বিপরীত দিকে হয়েছে, এই জন্য এই কাজটা হবে ঋণাত্মক কাজ। তাহলে আশা করি কাজের ব্যাপারটা বুঝতে পেরেছে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক কাজ। এইবার আমরা চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। তো এইটার ইংলিশ শব্দ পটেনশিয়াল এনার্জি, এইটা আমরা সবসময় শিখে আসছি ইপি দ্বারা। তোমাদের বই কি কারণে ভি দ্বারা প্রকাশ করছে আমার জানা নাই, তাহলে তোমাদের বই বি দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা প্রকাশ করছে। তাহলে এই বিভব শক্তি জিনিসটা কি? আমি অনেক সময় একটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে এই যে ডাস্টারটা, এটা যদি আমার এখানে হাতে পড়ে আমি ব্যথা পাবো অল্প, কিন্তু এই ডাস্টারটা যদি তোমার 3তলা 4তলা ছাদ থেকে আমার হাতে পড়ে, তাহলে আমি একটু বেশি জোরে ব্যথা পাবো। কেন এরকম হইলো? একই বস্তু তোমার হাতে পড়তেছে, অর্থাৎ এই বস্তুটার জায়গা পরিবর্তন করার কারণে তার মধ্যে একটা শক্তি জমা হয়, এই শক্তিটাকে বলা হয় হচ্ছে বিভব শক্তি। অথবা আরেকটা এক্সাম্পল, ধরো একটা স্প্রিং আছে নর্মাল অবস্থায় তোমার হাতে, তুমি কি করলা? স্প্রিংটাকে একটা টেনিস বল সহকারে স্প্রিংটাকে চাপ দিয়ে সংকোচন করলা, সংকোচনের পরে তুমি হাতটা সরাই ফেলবা, তাহলে বলটা কি করবে? লাফ দিয়ে উপরের দিকে চলে আসবে। কেন আসলে উপর থেকে? কারণ হচ্ছে ওই যে তুমি সংকুচিত করছো, তার অবস্থার পরিবর্তন হইলো। সে আগে ছিল নর্মাল অবস্থায়, তখন তুমি সংকুচিত অবস্থায় নিয়ে আসছো, তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়, এই শক্তির কারণে সে উল্টা দিকে তাকে ধাক্কা দেয়, এই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। এই শক্তি বিভব শক্তি। তাহলে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। তাহলে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় কি? বিভব শক্তি। এই বিভব শক্তির বের করার সূত্র হচ্ছে ইপি সমান সমান mgh। তাহলে বিভব শক্তি বের করার সূত্র, হিসাব করার সূত্র, তাহলে ইপি ইকুয়াল কি? mgh। তাহলে এখানে m মানে কি? ভর, জি মানে 9.8, h মানে হচ্ছে উচ্চতা।
এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিভব শক্তি বের করার সময় এইচ এর মান সর্বদা ভূমি থেকে হিসাব করতে হবে। এই কথাটা মানে কি, যখন একটা অঙ্ক করাবো তখন ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে বিভব শক্তি বের করার সময় এইচ এর মান সর্বদা ভূমি থেকে হিসাব করতে হবে। কোথা হিসাব করতে হবে? ভূমি থেকে হিসাব করতে হবে। অর্থাৎ একটা পড়ন্ত বস্তু ধরো উপর থেকে নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচের দিকে নামতেছে পড়ন্ত বস্তুটা, ধরো টোটাল উচ্চতা 100 মিটার। সে কিছুক্ষণ পরে ধরো কথা কথা নামলো 40 মিটার নিচে নামলো। তোমাকে বলা হলে একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, সে 40 মিটার নামার পর তার বিভব শক্তি কত। এই যে 40 মিটার নিচে নামার পর বিভব শক্তি কত, সেটা অনেক সময় সবাই এইচ এর জায়গায় 40 বসায় দেয় যারা কম বোঝে। কিন্তু আমরা তো আসলে একটু আগে বলছি বিভব শক্তি বের করার সময় এইচ এর মান সর্বদা ভূমি থেকে হিসাব করতে হবে। অর্থাৎ 40 মিটার নামার পর আর বাকি রইল কত? 60। ওই 60 দিয়ে তোমাকে সবসময় বিভব শক্তি বের করতে হবে। অর্থাৎ 60 মানে হচ্ছে, আমি এখানে এই ক্ষেত্রে 60, সবসময় তো 60 হবে না। অর্থাৎ তোমাকে ভূমি থেকে সে কতটুকু উপরে থাকে বস্তুটা, সেই এইচ এর মান দিয়ে সবসময় বিভব শক্তি বের করতে হবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছে। এইবার দেখো বিভব শক্তি ব্যাপারটা আমরা বোঝানোর জন্য আমাদের বইয়ের মধ্যে যে জিনিসটা আনছে সেটা হচ্ছে স্প্রিং। এই যে বললাম স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করলে স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা হয়, এটার নামই হচ্ছে বিভব শক্তি। এই জন্য আমরা স্প্রিং এর আলোচনা কতগুলো করব। তাহলে স্প্রিং বল, কি বল? স্প্রিং বল। তো স্প্রিং বল হচ্ছে একটা স্প্রিংকে তুমি যদি বল প্রয়োগ করে সংকুচিত করো, বল অপসারণ করলে স্প্রিংটি একটি নির্দিষ্ট বলে আগের অবস্থায় ফেরত আসবে। এই বলটাকে বলা হয় স্প্রিং বল। এই বলের আরেকটা নাম আছে প্রত্যয়নী বল। এই বলের নাম হচ্ছে স্থিতিস্থাপক বল। কি বল? স্থিতিস্থাপক বল। তাহলে স্প্রিং বলটার অপর নাম আমরা বলতে পারি, স্প্রিং বলটা এক ধরনের প্রত্যয়নী বল বা এটা স্থিতিস্থাপক বল। তাহলে স্প্রিং বলের সংজ্ঞাটা আমরা কি হতে পারে? একটি স্প্রিংকে বল প্রয়োগে সংকুচিত বা প্রসারিত করলে স্প্রিংটি যে বলে মানে সংকুচিত করলে স্প্রিংটি যে বলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্প্রিং বল বলে। দেখো একটা স্প্রিংকে বল প্রয়োগ করে সংকুচিত প্রসারিত করলে, মানে প্রসারিত করার পর তো আমরা বল অপসারণ করবো। বল অপসারণ মানে স্প্রিংকে বল প্রয়োগ করলে সংকুচিত বা প্রসারিত করে বল অপসারণ করলে স্প্রিংটি যে বলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্প্রিং বল বলে। তাহলে একটা স্প্রিংকে বল প্রয়োগে সংকুচিত প্রসারিত করে বল অপসারণ করলেই স্প্রিংটি যে বলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেটাকে বলা হয় হচ্ছে স্প্রিং বল। কি বল? স্প্রিং বল। তো সহজ করে বললে এটাও বলতে পারো যে একটা স্প্রিং সংকুচিত বা প্রসারিত অবস্থা থেকে আগের অবস্থায় যে বলে ফিরে আসে সেটাকে বলা হয় হচ্ছে স্প্রিং বল। আবার শোনো, একটা স্প্রিং সংকুচিত বা প্রসারিত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসলে যে বলে ফিরে আসে সেটাকে বলা হয় স্প্রিং বল। তো স্প্রিং বলের সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছো। একটা স্প্রিংকে বল প্রয়োগ করে তোমার হচ্ছে
প্রসারিত বা সংকুচিত করে বল অপসারণ করলে স্প্রিংটি যে বলে আবার আগের অবস্থায় ফেরত আসবে সেটাকে বলা হয় স্প্রিং বল। মানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করে তাকে প্রসারিত করো, ঠিক সে 10 নিউটন বলই আবার আগের অবস্থায় ফেরত আসে। তাহলে এই সংজ্ঞাটা এইভাবে বলা যায়, কিন্তু যেহেতু স্প্রিং বলটা আমরা চিন্তা করি সবসময় সরণের বিপরীতে, সরণে কি বিপরীত, অর্থাৎ একটা প্রত্যয়ী বল চিন্তা করি, অর্থাৎ সে রিস্টোরিং বল, অর্থাৎ সে আগের অবস্থায় ফেরত আসবে। একটা সংকোচন করে ছেড়ে দিলেও সে আগের অবস্থায় ফেরত আসবে, আবার প্রসারিত করে ছেড়ে দিলেও সে আগের অবস্থায় ফেরত আসবে। অর্থাৎ যে বলেই সে আগের অবস্থায় ফেরত আসবে সেটাকে আমরা আসলে স্প্রিং বল বলা উচিত। যদিও একটা স্প্রিংকে যে বলে তুমি হচ্ছে সংকুচিত করছো, সেই বলটা স্প্রিং বলের মানে সমান হবে। তাহলে একটা স্প্রিংকে বল প্রয়োগে সংকুচিত প্রসারিত করে বল অপসারণ করলে স্প্রিংটি যে বলে আবার পূর্বের অবস্থায় ফেরত আসে তাকে বলে স্প্রিং বল। এখন এই স্প্রিং বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল মাইনাস মানে কে এক্স। এখন মাইনাস হয়েছে কেন? কারণ তুমি স্প্রিংটা যেদিকে সংকুচিত করবা বলটা কিন্তু তার বিপরীত দিকে হবে, বা প্রসারণ করবা। তুমি একটা স্প্রিং এরকম আছে, তুমি প্রসারণ করে ছেড়ে দিলে, তার স্মরণ হইলে ওই দিকেই, কিন্তু ছেড়ে দিলে আসবে কোন দিকে? স্মরণের বিপরীত দিকে আসবে। এই জন্য এখানে মাইনাস ব্যবহৃত হয়েছে। তাহলে স্প্রিং বলে বের করার সূত্র হচ্ছে এফ ইকুয়াল কে এক্স। এক্স মানে হচ্ছে সংকুচন বা হচ্ছে কি প্রসারণ, কে মানে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো তো, স্প্রিং ধ্রুবকের জন্য আমরা একটা ফর্মুলা বের করে নিতে পারি না? আর মাইনাস হচ্ছে এখানে যেহেতু স্মরণের বিপরীত হয়েছে, মাইনাস হয়েছে কেন? স্মরণের কে ইকুয়াল মাইনাসটা বাদ দিয়ে আমরা লিখতেছি এফ এক্স। তাহলে কে এর একক কি হবে? একক হবে নিউটন পার মিটার, যদিও তোমাদের বইয়ে এটা প্রকাশ করছে জুল পার মিটার স্কোয়ার। তাহলে স্প্রিং এর একক দুইটাই হইতে পারে, নিউটন পার মিটার, জুল পার মিটার স্কোয়ার। এখান থেকে হিসাব করলে জুল পার মিটার স্কোয়ার পাওয়া যায়, বা জুল পার থেকে হিসাব করলেও আবার নিউটন পার মিটার হিসাব করে নেওয়া যায়। তাহলে স্প্রিং ধ্রুবকের একক আসলে নিউটন পার মিটার অথবা কি জুল পার মিটার স্কোয়ার। তাহলে এখন এখানে একটা সংজ্ঞা আসতে পারে, স্প্রিং ধ্রুবক কি? তো একটা স্প্রিংকে ধরো একটা কিছুতেই এক প্রান্ত এরকম বেঁধে তুমি এটাকে একটু লম্বা করলা। একটা স্প্রিং এর এক প্রান্ত বেঁধে যদি তুমি 1 মিটার লম্বা করো, এই 1 মিটার লম্বা করলে স্প্রিংটি যে বলে আবার আগের অবস্থায় ফেরত আসবে সেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। আবার শোনো, একটা স্প্রিং এর এক প্রান্ত আমরা যদি 1 মিটার লম্বা করি, তাহলে স্প্রিংটি যে বলে আবার আগের অবস্থায় ফেরত আসবে সেটাকে বলে হচ্ছে আচ্ছা স্প্রিং ধ্রুবক। যেমন ধরো যে স্প্রিং ধ্রুবকের কোনো স্প্রিং এ বলবে কে এর মান, অর্থাৎ স্প্রিং ধ্রুবকের মান 500 নিউটন পার মিটার। এটা মানে হচ্ছে ওই স্প্রিংটার এক প্রান্ত 1 মিটার লম্বা করতে গেলে সেটাকে 500 নিউটন বল প্রয়োগ করতে হবে, অথবা ওই স্প্রিং এর এক প্রান্ত 1 মিটার লম্বা করলে এটা 500 নিউটন পার মিটার, 500 নিউটন বলে সে আবার আগের অবস্থায় ফেরত আসবে। এটাকে বলা হয় হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। তাহলে এখন স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা আমরা একটু শিখে নিই, যদিও আমাদের বইগুলোতে নাই, মানে তোমাদের বইয়ে নাই, স্প্রিং বলের সংজ্ঞাও নাই। তো এখন তোমার হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক একটি স্প্রিং এর এক মুক্ত প্রান্ত এক একক বৃদ্ধি করলে এটি যে বলে পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্প্রিং ধ্রুবক বলে। তাহলে একটি স্প্রিং এর মুক্ত প্রান্ত, অর্থাৎ যে প্রান্তটা ঝুলানো আছে, এক প্রান্ত ধরে আটকে রাখলাম, আরেক প্রান্তকে আমি লম্বা করলাম, তাহলে একটা স্প্রিং এর এক মুক্ত প্রান্ত এক একক বৃদ্ধি করলে এটি যে বলে পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক। অথবা সহজ করে বলতে পারি, একটি স্প্রিংকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে
প্রসারিত করতে যে বল প্রয়োগ করতে হয় তাকে স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবক বলে। তাহলে একটা স্প্রিংকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে যে পরিমাণ বল দিতে হয় সেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। তবে আমরা উপরে সংখ্যাটাই শিখবো, কারণ স্প্রিং বলটাকে সবসময় প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বল হিসেবে বিবেচনা করতে হয়। তাহলে একটা স্প্রিংয়ের এক মুক্ত প্রান্ত একক বৃদ্ধি করলে এটি যে বলে আবার আগে অবস্থায় ফেরত আসবে তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক কিন্তু এক ধরনের স্প্রিং বল, কিন্তু স্প্রিং বল যে কোনো দৈর্ঘ্যের ক্ষেত্রে হতে পারে, কিন্তু স্প্রিং ধ্রুবক ক্ষেত্রে আমরা বলতে হবে 1 মিটার লম্বা করতেই যে বল প্রয়োগ করতে হবে, বা 1 মিটার লম্বা করলেই এটি যে বলে ফেরত আসবে সেটাকে বলা হয় হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। এখন একটা স্প্রিংকে যখন তুমি সংকুচিত করবা বা তুমি প্রসারিত করবা তখন তার মধ্যে তার অবস্থার পরিবর্তন হইল। তো অবস্থার পরিবর্তন হইলে তো আমরা বলি যে শক্তিটা জমা হয় সেটাকে বলা হয় হচ্ছে কি বিভব শক্তি। তাহলে স্প্রিংকে সংকুচিত প্রসারিত করলে স্প্রিংকের মধ্যে একটা শক্তি জমা হয়, এটাকে বলা হয় স্প্রিংকে সঞ্চিত বিভব শক্তি। ওই শক্তিটা দিয়ে স্প্রিং আবার কাজ করে, এই জন্য বলা হয় স্প্রিং দ্বারা কৃতকাজও বলা যায়। এই শক্তিটাকে বলা হয় কি স্প্রিং দ্বারা কৃতকাজ। তাহলে এখন স্প্রিং এর সঞ্চিত শক্তি বা স্প্রিং দ্বারা কৃতকাজ বের করার সূত্রটা কি, এটা আমরা জেনে নিই। যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি ও স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ W সমান সমান হাফ kx স্কয়ার। কিন্তু তোমাদের বই এটাকে প্রকাশ করছে বি দ্বারা, কেন প্রকাশ করছে জানি না। তাহলে কে মানে স্প্রিং ধ্রুবক, এক্স মানে হচ্ছে সরণ। তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি অথবা স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বা স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে কি হাফ কে এক্স স্কয়ার। এই হচ্ছে আমাদের বিভব শক্তি এবং গতি শক্তির আলোচনা। তো আশা করি কাজের আমরা আলোচনা করছি। তো এই অধ্যায়ের আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো। এই অধ্যায়ের বাকি অংশটুকু হচ্ছে তোমার কর্মদক্ষতা, এবং এখানে মাঝখানে কিছু থিওরিক্যাল আলোচনা আছে, বিভিন্ন ধরনের শক্তির আলোচনা। তো ওইটাও আমরা আলোচনা করব। তবে আজকে আমরা ক্লাসটা শেষ করব, অর্থাৎ এইটা আমরা 2টা ভিডিও করব কাজ ক্ষমতা শক্তির উপর। তো প্রথম ভিডিওটাতে আমরা এখন একটা ছোট্ট একটা অঙ্ক করি। তো ওই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে যে, অঙ্কটা আমি এখানে তুলি যে 5 কেজি ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতি শক্তির অর্ধেক হবে। এই একটা অঙ্ক আমরা শিখে আছি। তাহলে 5 কেজি বড় একটি বস্তুকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। তো এইরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা যেভাবে সমাধান করছে সেটা আসলে তোমরা ভালো করে বুঝবা না। ওটাও একটা সুন্দর নিয়ম, কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে। তো এইটা আমরা সহজে গণিতে পারি এই নিয়মে, যে মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হয়। গতি শক্তির অর্ধেক বলছে, আমরা ধরে নিয়েছি x মিটার উচ্চতায়। তাহলে প্রশ্ন মতো ওরা কি বলছে, যে বিভব শক্তি যেটা আমরা ইপি দ্বারা প্রকাশ করি কার হবে গতি শক্তির অর্ধেক। তাহলে গতি শক্তি
ইকে বাই হচ্ছে 2, গতিশক্তির অর্ধেক, অর্থাৎ বিভব শক্তিটা গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এখন ইপি মানে আমরা জানি কি mgh, এই 2টা আমরা এখানে গুণ করে নিয়ে আসি, আর ইকে, তাহলে এখানে mgh ইন্টু 2, ইকে মানে হাফ এম বি স্কোয়ার, হাফ এম কি বি স্কোয়ার। এখন দেখো তুমি এখানে মান টান বসাবো না, 5 কেজি ভরে সেই বিও বসাবো না, আমরা তো এক্সই বের করবো। হ্যাঁ, এখন এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু, এখানে দেখো তুমি কেটে দিতে পারো, তাহলে এখানে কি থাকে, এখানে তোমার হচ্ছে আমরা 4gh লিখতে পারি, সমান সমান বি স্কোয়ার লিখতে পারি। কিভাবে হয়েছে, 2টা এপাশে গুণ করে দিছি, 2 দুগুণে 4, তাহলে 4gh হয়ে গেছে। তারপর দেখো 4gh বি স্কোয়ার মানে এটা আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 2g, এখানে কিন্তু এক্স হবে যেহেতু আমি এক্স ধরে নিছি, এক্স সরি, তাহলে এখন এক্স ইউ স্কোয়ার মাইনাস 2gx, কারণ এটা নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তুর কত উচ্চতায়, উচ্চতা বলিয়ে দিচ্ছি আমরা, বিভব শক্তি এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, এই যে কারণে আমরা হচ্ছে দুই জায়গায় এক্স বসাইছি। এখন ধরো তুমি এক্স গুলো এদিকে নিয়ে আসো, তাহলে 4gx প্লাস 2gx সমান সমান কি ইউ স্কোয়ার, তাহলে বুঝতে পারছো এখানে 6gx হবে সমান সমান ইউ স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি x সমান সমান হচ্ছে কি ইউ স্কোয়ার বাই 6g। এখন তুমি যদি 49 এখানে বসাই যে স্কোয়ার করো 6 ইন্টু 9.8, তাহলেই তোমার উচ্চতাটা এসে পড়বে। তাহলে একটু আবার দেখো যে 5 কেজি বড় একটি বস্তুকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। হ্যাঁ, তাহলে এখন তোমার হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি মনে করি 1 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে 1 মিটার উচ্চতায় যদি ধরি তাহলে এখানে আমরা ইপির জায়গায় প্রশ্নতে বলে দিছে যে বিভব শক্তি গতিশক্তির হচ্ছে কি দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, সরি অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তিরা গতিশক্তির অর্ধেকের সমান। আমি একটু ক্যালকুলেটর খুঁজতেছি সমাধানটা করার জন্য, এখানে মোবাইলে আমার ক্যালকুলেটর কোথায়, আচ্ছা যাই হোক, এখন এই যে বিভব শক্তি গতিশক্তির কি অর্ধেকের সমান, পরে এখানে আর গুণ করছি, তারপরে কাটা গেছে, তারপর হচ্ছে এই 2 দ্বারা আবার গুণ করছি, 4gx হয়েছে, পরে হচ্ছে বি স্কোয়ার সূত্র ফেলাইছি ইউ স্কোয়ার মাইনাস 2gx, পরে পক্ষান্তর করছি, পরে 6gx ইকুয়াল কি ইউ স্কোয়ার, বলে ওখানে হচ্ছে কি ইউ স্কোয়ার বাই হচ্ছে 6g। তাহলে এখানে তোমার হচ্ছে হিসাব করলে যা মান আসবে সেটাই হবে তোমার, আমার কাছ থেকে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তো সেই জন্য আমি এটা সমাধান করতে পারলাম না। 49 উপর স্কোয়ারকে 6 ইন্টু 9.8 দ্বারা ভাগ করবা, তাহলে অ্যান্সারটা এসে পড়বে। তো এইরকম মজার মজার অঙ্ক এই অধ্যায়ে আসবে। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই, আশা করি বিভব শক্তি গতিশক্তির আলোচনা তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এবং এইটা খুবই সহজ একটা বিষয়। তো আমি আরেকটু খুঁজি যে আমার ক্যালকুলেটর, মোবাইলে ক্যালকুলেটর কোথায়, ওটা তো একটা ক্যালকুলেটর থাকার কথা বিল্ট-ইন। আচ্ছা, আমি ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না, সো এখানে সমাধান তোমরা করে নিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা কর্মদক্ষতা, তারপর হচ্ছে ক্ষমতা এবং ব্যয়িত শক্তি এসব নিয়ে আলোচনা করবো, এবং কিছু সৃজনশীল আলোচনা করবো বিভব শক্তি গতিশক্তি। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।